আসসালামু আলাইকুম সবাইকে এবং ওয়েলকাম আজকের ভিডিওতে আমরা দেখব ইদ্দত ইন মুসলিম ল। তো আমি আছি শাহিদ আর আপনারা দেখছেন SH ল। ইদ্দত শুরু করার আগে আমরা একটা গল্প দিয়ে শুরু করব। এটা হচ্ছে একজন ওয়াইফ এবং হাজব্যান্ড, এদের ডিভোর্স হয় 15 নভেম্বর 2024 এবং ওয়াইফ সেকেন্ড ম্যারি করে দ্বিতীয় দিন 16 নভেম্বর 2024। ঠিক 9 মাস পরে এদের একটা বেবি হয় 16 আগস্ট 2025। তো এটা ডিটারমাইন করা মুশকিল যে বেবিটি আসলে কোন হাজব্যান্ডের, হাজব্যান্ড 1 নাকি হাজব্যান্ড 2 এর। তো এখানে আসে ইদ্দত। প্রথমে জেনে নেব ইদ্দত কখন থেকে শুরু হয়, কখন থেকে ইদ্দত গণনা করতে হয়। স্টার্ট দ্য পিরিয়ড অফ ইদ্দত আফটার ডিজলভ দ্য ম্যারেজ, অর্থাৎ বিবাহ বিচ্ছেদের পর থেকেই, মানে ঠিক সেই দিনের পর দিন থেকেই ইদ্দতটা গণনা করা হয়। কিভাবে বিবাহ বিচ্ছেদ বা ডিজলভ হবে, তো বলা হচ্ছে বাই ডেথ যদি হয় তাহলে হচ্ছে 4 মাস 10 দিন ইদ্দত পিরিয়ড। 4 মাস গণনার ক্ষেত্রে এখানে হচ্ছে লুনার মান্থ অর্থাৎ চন্দ্র মাস গণনা করা হয়, অনেকে আরবি মাস যেটাকে বলে। যদি বাই ডেথ ডিজলভ হয় ম্যারেজ তাহলে হচ্ছে 4 মাস 10 দিন, এটা সাধারণ ক্ষেত্রে। আর যদি ওয়াইফ প্রেগনেন্ট হয় সেক্ষেত্রে ফলো আনটিল ডেলিভারি অর 4 মান্থ 10 ডে, অর্থাৎ ডেলিভারি পর্যন্ত অথবা 4 মাস 10 দিন, যেটা বেশি হয়। 2 নম্বরে বলা হচ্ছে বাই ডিভোর্স, অর্থাৎ ম্যারেজ ডিজলভ বাই ডিভোর্সও হতে পারে, বাই ডেথও হতে পারে। বাই ডিভোর্স ইন ডিফল্ট ইন জেনারেল, যদি ম্যারেজ কনজুমেটেড হয় তাহলে হচ্ছে 3 কোর্সেস অফ মেনস্ট্রুয়েশন। যদি ম্যারেজ কনজুমেটেড হয় তাহলে ইদ্দত পিরিয়ড 3 কোর্সেস অফ মেনস্ট্রুয়েশন অর 3 মান্থস। মাস গণনার ক্ষেত্রে অবশ্যই লুনার মান্থ, যেহেতু আমরা মুসলিম ল পড়ছি। তারপরে বলা হচ্ছে ইফ নট কনজুমেটেড, অর্থাৎ ম্যারেজ যদি কনজুমেটেড না হয় সেক্ষেত্রে নো নিড টু অবজার্ভ ইদ্দত, অর্থাৎ ইদ্দত গণনা করার কোনো প্রয়োজন নেই। ইফ প্রেগন্যান্ট, অর্থাৎ ইফ প্রেগন্যান্ট বলতে এখানে বোঝানো হয়েছে বাই ডিভোর্স যদি হয়, ডিজলভ, কোনো ম্যারেজ যদি বাই ডিভোর্স ডিজলভ হয় সেক্ষেত্রে যদি ওয়াইফ প্রেগনেন্ট হয় সেক্ষেত্রে আনটিল ডেলিভারি, অর্থাৎ ডেলিভারি পর্যন্ত ইদ্দত পিরিয়ড অবজার্ভ করতে হবে। মোর অর লেস 3 মান্থস, অর্থাৎ 3 মাসের কম হোক অথবা বেশি কোনো যায় আসে না, ডেলিভারি শেষ তো ইদ্দত পিরিয়ড শেষ। প্রথম থেকে আরেকবার বুঝিয়ে দিয়ে আমরা পড়ছি ইদ্দত। প্রথমে একটা গল্প দিয়ে শুরু করেছিলাম, হাজব্যান্ড এবং ওয়াইফ 15 নভেম্বর ডিভোর্স হলো, 16 নভেম্বর আবার বিয়ে এবং 16 আগস্ট আবার পুনরায় হচ্ছে আরেকজনকে একটি সন্তান জন্ম দেয়। তো ইদ্দতের ক্ষেত্রে পিরিয়ড গণনা হয় ম্যারেজ ডিজলভের পর দিন থেকেই। বাই ডেট যদি হয় তাহলে 4 মাস 10 দিন জেনারেল, যদি প্রেগনেন্ট হয় সেক্ষেত্রে হচ্ছে আনটিল ডেলিভারি অথবা 4 মাস 10 দিন, যেটা বেশি হয়। আর 2 নম্বরে বলা হচ্ছে বাই ডিভোর্স যদি হয় তাহলে বাই ডিভোর্স ডিজলভ হলে কনজুমেটেড হলে 3 কোর্সেস অফ মেনস্ট্রুয়েশন অর 3 মাস 3 লুনার মান্থ, অর্থাৎ চন্দ্র মাস, অনেকে আরবি মাস যেটাকে বলে। ইফ নট কনজুমেটেড, যদি কনজুমেটেড না হয়, প্রথমটা ছিল কনজুমেটেড, দ্বিতীয়টা কনজুমেটেড যদি না হয় তাহলে সেক্ষেত্রে ইদ্দত অবজার্ভ করার কোনো প্রয়োজন নেই। তারপরে হচ্ছে প্রেগন্যান্ট, যদি প্রেগন্যান্ট হয় সেক্ষেত্রে আনটিল ডেলিভারি পর্যন্ত, মোর অর লেস 3 মান্থ, অর্থাৎ বাচ্চা ডেলিভারি একদিন আগেও যদি ডিভোর্স হয় সেক্ষেত্রেও বাচ্চা ডেলিভারির পর থেকে রিলিজ হয়ে যাবে, অর্থাৎ ইদ্দত পিরিয়ড আর অবজার্ভ করার প্রয়োজন থাকবে না। এরপরে আমরা দেখব আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ইদ্দত পিরিয়ডের সময় রাইটস অ্যান্ড ডিউটিস, হাজব্যান্ড এবং ওয়াইফের একে অন্যের প্রতি কী কী রাইট এবং ডিউটি থাকে ইদ্দত পিরিয়ডে। 4 মাস 10 দিন অথবা 3 মাস যে পিরিয়ডটা ইদ্দতের থাকে সে সময়টুকুতে হাজব্যান্ড ওয়াইফের প্রতি এবং ওয়াইফ হাজব্যান্ডের প্রতি কী কী দায়িত্ব এবং কর্তব্য থাকে সেগুলো দেখব। প্রথমে বলা হচ্ছে দ্য হাজব্যান্ড বাউন্ড টু মেনটেন
দ্য ওয়াইফ, অর্থাৎ ওয়াইফকে ভরণ পোষণ দিতে বাধ্য থাকবে। 2 নম্বরে বলা হচ্ছে দ্য ওয়াইফ ক্যান নট ম্যারি অ্যানাদার পারসন, অর্থাৎ ওয়াইফ অন্য কাউকে বিয়ে করতে পারবে না ইদ্যুৎ চলাকালীন। এটাকে বলা হচ্ছে মেন পারপাস অফ ইদ্যত, অর্থাৎ যে ইদ্যত আমরা মুসলিম লয়ে পড়ছি এর মেন পারপাসটাই হচ্ছে ওয়াইফ ক্যান নট ম্যারি অ্যানাদার পারসন, 2 নম্বর পয়েন্ট যেটা আমরা পড়লাম। তারপর 3 নম্বরে বলা হচ্ছে দ্য হাজব্যান্ড ক্যান নট ম্যারি এ ফিফথ ওয়াইফ, অর্থাৎ একজন মুসলিম লয়ে একজন ছেলে 4টা পর্যন্ত বিয়ে করতে পারে। তো হচ্ছে সে যদি একজনকে ডিভোর্স প্রোনাউন্স করে ইদ্যুৎ চলাকালীন পিরিয়ডে, সে হচ্ছে অন্য কোনো মহিলাকে বিয়ে করতে পারবে না। ইদ্যুৎ একটি ডিভোর্সের প্রসেস, ইদ্যুৎ কমপ্লিট হওয়ার পরে ডিভোর্স কনফার্ম হয়, তার আগে কিন্তু কনফার্ম হয় না। তো এরপরে 4 নম্বরে বলা হচ্ছে ইফ ইদার পার্টি ডেথ ডুরিং ইদ্যুৎ পিরিয়ড, অর্থাৎ ইদ্যুৎ পিরিয়ডের মধ্যে যদি কোনো পার্টি মারা যায়, হাজব্যান্ড অথবা ওয়াইফ, আদার পার্টি এন্টাইটেলড টু ইনহেরিট প্রপার্টি, অর্থাৎ অপর পার্টি প্রপার্টি ইনহেরিট করতে পারবে। অর্থাৎ একজন যদি মারা যায় তাহলে অপরজন প্রপার্টি ইনহেরিট করবে অপরজনের। সাধারণত ডিভোর্স হয়ে গেলে আর প্রপার্টি পায় না, তবে এই ক্ষেত্রে প্রপার্টি পাবে। ইফ দ্য হাজব্যান্ড প্রোনাউন্স ডিভোর্স ইন ডেথ ইলনেস, অর্থাৎ এমন কোনো রোগ যে রোগ থেকে মুক্তি পাওয়ার উপায় নেই, যে রোগের লাস্ট পরিণাম হচ্ছে মৃত্যু, সে রোগে থাকা অবস্থায় যদি হাজব্যান্ড ডিভোর্স প্রোনাউন্স করে, সেক্ষেত্রে ওয়াইফকে ইদ্যত পিরিয়ড অবজার্ভ করতে হবে এবং ওয়াইফ তার প্রপার্টি ইনহেরিট করবে। আরেকবার যদি একটু বুঝিয়ে বলি তাহলে হচ্ছে এই যে 3 মাস বা 4 মাস 10 দিন এ টাইমের মধ্যে যদি যে কোনো একটা পার্টি মারা যায়, হাজব্যান্ড অথবা ওয়াইফ, সেক্ষেত্রে অপর পক্ষ হাজব্যান্ড এবং ওয়াইফের সম্পদ পাবে, অর্থাৎ ইনহেরিট করবে। সাধারণত ডিভোর্সের ক্ষেত্রে ইনহেরিট করে না, তবে এই ক্ষেত্রে ইদ্যত পিরিয়ড চলাকালীন অবস্থায় যদি মারা যায় হাজব্যান্ড অথবা ওয়াইফ মারা গেলে হাজব্যান্ড ওয়াইফের সম্পদ পাবে, হাজব্যান্ড মারা গেলে হাজব্যান্ড ওয়াইফের সম্পদ পাবে। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।